খবরে নজর। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুন্ধুমার। বিডিও অফিসে আগুন ভাঙচুর। এই ঘটনায় গ্রেফতার 10। বিডিও অফিসে ক্ষোভের আগুন। বিডিও অফিসের ভিতরে একের পর এক ঘরে ঢুকে নথিতে আগুন। লন্ডভন্ড চেয়ার টেবিল, তছনছ গোটা বিডিও অফিস। অফিসের বাইরে পড়ে আধপোড়া জিনিসপত্র। এই তাণ্ডব উত্তর দিনাজপুরের গোয়ালপুখর 2 নম্বর ব্লকে চাকুলিয়ায় বিডিও অফিসে। স্থানীয়দের অভিযোগ, শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এদিন সকালে চাকুলিয়ার বিভিন্ন জায়গায় এ নিয়ে শুরু হয় বিক্ষোভ, রাস্তা অবরোধ। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে। এফআইআর নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করতে বলে, হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? এই ক্ষোভ পৌঁছয় বিডিও অফিসে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিডিও অফিসে কিন্তু যেখানে ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুরের যা জিনিসপত্র রয়েছে ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে এনে উত্তেজিত জনতা সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাকুলিয়ায় বিডিও অফিসের ভিতরে সব লন্ডভন্ড। এই বাংলা সহায়তা কেন্দ্রের যে চিত্রটা তুমি দেখতে পাবা যে একবারে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। নথিপত্র যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে এফআইআর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো এফআইআর করেছেন গোয়ালপুখর 2 নম্বর ব্লকের বিডিও। হয়েছে 10 জন অ্যারেস্ট হয়েছে, অ্যাকশন নিচ্ছে পুলিশ। ফার্দার যাতে এই ধরনের ঘটনা ঘটে, মাইক্রো অবজারভাররা 10 জন উইথড্র করে নিয়েছে। উইথড্র করেন নি, চিঠি দিয়েছেন। উইথড্র কি আছে এটা? এখানে উইথড্রল স্কোপ কোথায় আছে? তারা বলছে যথেষ্ট সেফটি সিকিউরিটি পাচ্ছেন না। একজন ভাই ওরা অন ডেপুটেশন আছে, উইথড্র করতে পারবে না। সিএস এর কথা হয়েছে, ডিজিপি এর কথা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করছেন। এটা টুকটাক এক জায়গায় অ্যারেঞ্জমেন্ট 5000 ক্যাম্প চলছে। যারাই করলো এটা, ওরা আমি বলবো যে ওরা ইচ্ছাকৃত ভাবে করেনি, ওদেরকে হয়তো কেউ বলেছে, উস্কিয়েছে বলে এটা করেছে। কিন্তু আজকে যেটা একটা বিক্ষোভ, একটা ঘটনা ঘটলো, এটা বাজে ঘটনা। আমি বলবো আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্দোলনটা হবে। কথা রটে গেছে যে যাদের নাম ভোটার তালিকাতে থাকবে না, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাইরে করে দেওয়া যাবে। এবং তার আতঙ্কে যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, প্রায় 40,000 লোক বাইরে আছে। তো এই 40,000-এর পরিবার এখানে আছে। তার জন্য মানুষ আরো আতঙ্কে ভুগছে। প্রশাসন তাদেরকে সঠিকভাবে কোনো সমাধান দিতে পারছে না। বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসে তুল কালাম। এবার চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই তৃণমূলের হামলা, অভিযোগ শ্রমিকের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে দায়ী বিজেপি, পাল্টা অভিষেক। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামই ভোটার লিস্টে রেখে দিতে চায়। এদের নাম বাদ দেওয়া নিয়ে যত আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের আশঙ্কা, তার থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ। আজকে অনুপ্রবেশকারীরা এবং তৃণমূল কংগ্রেসের উদ্ধত্ত এমন জায়গায় পৌঁছে গেছে যে সরকারি অফিস তারা আগুন দিয়ে দিল। এই ক্ষতিপূরণ কে দেবে? এখন ইলেকশন কমিশনকে চিন্তা করতে হবে, এই যে দিকে দিকে বিএলওদের উপরে চাপ সৃষ্টি করে ফর্ম 7 অ্যাকসেপ্ট করা হচ্ছে না, এক্ষেত্রে সরকারের অবস্থান কি? এসআইআর কে সুষ্ঠুভাবে সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ।
এরা ঘুষপেটিয়ার কথা বলে, আমাদের বাংলাদেশি বলে। এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে কজন বাংলাদেশি? আপনারা জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। সবার উপর যে চাপ তৈরি করেছে ইলেকশন কমিশন, 2 বছরের কাজ 2 মাসে করতে হবে, এর জন্য একমাত্র দায়ী ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশন। এরা ভাবছে নোটিশ পাঠিয়ে মানুষকে শিক্ষা দেবো, মানুষ ভোট দেয়নি বলে। যত নোটিশ এরা পাঠাবে, বিজেপির ভোট তত কমবে। ফারাক্কার বিডিও অফিস ভাঙচুরে ধৃত বেড়ে 4। গতকাল হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। ক্যাম্পে থাকা আধিকারিকদেরও মারধর। গতকালই এফআইআর দায়ের করেন বিডিও। কমিশনের নির্দেশে তদন্ত কমিটি গঠন। ক্যাম্পে হামলা ও বিএলও ইস্তফায় বন্ধ ছিল শুনানি। আজ সকাল থেকে ফারাক্কা বিডিও অফিসে হিয়ারিং। वोटर्स আসছেন হিয়ারিং নিয়ে, সো দ্যাট উনকা কোই প্রবলেম না हो। হিয়ারিং শুরু হয়ে গেছে, পুরোটা নর্মাল হয়ে গেছে। এখানে এসডিপিও সাহেব আছেন। ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার কো পুরাটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে, এখন ইনভেস্টিগেশন চলছে। এসআইআর এ চরম বিভ্রান্তি। প্রাক্তন বিদেশ সচিবকে শুনানিতে ডাক, তার স্ত্রীকেও তলব। হিয়ারিং হয়রানিতে ইসরোর চন্দ্রযানের বিজ্ঞানীও। কৃষ্ণন শ্রীনিবাসন প্রাক্তন বিদেশ সচিব, দক্ষিণ কলকাতার বাসিন্দা। তাঁকেও এসআইআর শুনানিতে তলব। 19 জানুয়ারি তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবকে। এসআইআর শুনানিতে তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবের স্ত্রীকেও। কৃষ্ণন শ্রীনিবাসন চেন্নাইয়ে জন্ম, ইংল্যান্ডে পড়াশোনা। 1959 থেকে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে বিদেশ সচিবের দায়িত্ব সামলেছেন। বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। কমনওয়েলথ অফ নেশনস এর ডেপুটি সেক্রেটারি জেনারেলের পদেও ছিলেন। তাঁকেই এবার এসআইআর শুনানির নোটিশ। একেবারে অন্যায্যভাবে পরিকল্পিতভাবে এই এসআইআর এর হিয়ারিং এ ডেকে হয়রান করা হচ্ছে, যাতে মানুষ তিতিবিরক্ত হয়ে কোনোদিন না যান এবং সেই দিনই সঙ্গে সঙ্গে তাকে ওই ছুতোয় বাদ দিয়ে দেওয়া হবে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গণহত্যার খেলা খেলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে যে কোনো হিয়ারিং এ ডাকতে পারেন, এটাই সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের। এখানে কোনো সংবিধানের সঙ্গে সংঘাতের কোনো প্রশ্ন নেই বা কোনো সেরকম কিছু হচ্ছে না। কি হলো, প্রাক্তন বিদেশ সচিব কেন? অনেককেই ডেকেছেন, আমি নিজে গিয়েছি, আমাদের প্রচুর কর্মী প্রচুর নেতাকে যেতে হয়েছে, তাতে কি হলো গেল? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হাওড়ার শালকিয়ার বাসিন্দা, ইসরোর বিজ্ঞানী। টিম চন্দ্রযান অভিযান 3-র অন্যতম সদস্য। তাঁকেও বৃহস্পতিবার এসআইআর এর শুনানিতে যেতে হয় হাওড়ার পানিভিটায়। বিজ্ঞানীর মা বাবাকেও যেতে হয়েছে শুনানিতে। সব মানুষেরই খুব অসহায় অবস্থা। বয়স্ক মানুষ, আমি বাবা মাকে নিয়ে আজকে এখানে আসতে হয়েছে, বাধ্য হয়েছি এক প্রকার। কিছু দেশের জন্য করেছি, তার জন্য সত্যিই গর্বিত। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, এইভাবে লাইনে দাঁড়িয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, এটা শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবারকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। এটা খুবই দুঃখজনক। যা করাচ্ছে তাই করছে। বললো 2000 টাকার নোট অচল, লাইনে দাঁড়াও, কত লোক মরলো, আবার এই করলো। যারা আমরা পেনশন পাই, আমরা বহুদিনের লোক, আমাদেরই অস্বীকার করছে যে তোমাদের নাগরিকত্ব থাকবে না। এই আবার কি ধরনের? আমরা স্বাধীনতার আগেকার। নিউজ 18 বাংলা। হুগলিতে স্ত্রীকে শুনানির নোটিশ ধরালেন বিএলও। পশ্চিম মেদিনীপুরে পরিযায়ী শ্রমিকদের শুনানির নোটিশ, হয়রানির অভিযোগে সরব পরিবার। বসিরহাটের 2 জায়গায় শুনানিতে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ।
হুগলির তারকেশ্বর পুরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানকার বিএলও শেখর মজুমদার, তার স্ত্রী সুস্মিতা মজুমদার এদিন স্ত্রীকে এসআইয়ের শুনানির নোটিশ ধরান বিএলও। আমি আমার স্ত্রীকে দিলাম নোটিশটা। আমি যখন এন্ট্রি করেছিলাম তখন কোনো সমস্যা আমি পাইনি, কিন্তু হঠাৎ করে এই নোটিশটা দেখে আমি তো নিজেই চমকে গেছি। নোটিশটাতে লেখা আছে যে দাদুর বয়সের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 40 বছরের কম। না ডকুমেন্ট তো ঠিকই আছে। আমার 8 দিন হয়নি, 3000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাইয়ে। সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা। স্থানীয়দের দাবি এখানকার সত্যপুর পঞ্চায়েত এলাকার 47 নম্বর বুথে শুনানির নোটিশ পেয়েছেন 170 জন। তাদের মধ্যে 45 জন পরিযায়ী শ্রমিক। কার নামে নোটিশ এসেছে? ওই আমার দুটো ছেলের নামে, একজন থাকে বোম্বাইতে আর একজন থাকে গুজরাটে। এই 8 দিন আগানো গেছে। ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে আমি এখন করবো ওটাই। ছেলের কি হয়েছে? হ্যান্ডিক্যাপ। ওকে কি ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল। ওকে তো বাড়িতে গিয়ে করলে ভালো হতো কি? হ্যাঁ ভালো তো হতো, আমি যাই নাই তো কি করবো। ভয় ছিল কি যদি না আসে ছেলের নাম কাটিয়ে এরকম ভয় ছিল? হ্যাঁ ভয় ছিল আমাকে। উত্তর 24 পরগনার বসিরহাট। এখানকার বিবিপুরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি 785 জন ভোটারের মধ্যে 325 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে হয়রানির অভিযোগে সরব তারা। বসিরহাট থেকে বারাসত যাওয়ার টাকি রোডে বিক্ষোভ দেখান। এসআইয়ের শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলে বসিরহাটের বিষ্ণুপুরেও। আমরা নথি আপলোড করার পরেও আমাদের সেই নথি ব্যাক এসছে এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি রোহিঙ্গা বা বাংলাদেশি, আমাদেরকে চিঠি ধরানো হচ্ছে, আবার হিয়ারিং এসছে। তো আমরা বারে বারে এই নির্বাচন কমিশনের যে হয়রানি, আমরা এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে রাস্তার উপরে এসেছি। নিউজ 18 বাংলা। মুকুন্দপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আর এই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং লালগোলায় এসআইআর আতঙ্কে দুজনের মৃত্যুর অভিযোগ। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এর বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল, আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শ্বশুর মারা গেছে, টেনশনে ছিল। চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা। এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল?
বিডি অফিস। এ কি হবে আমার, এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক। গোয়া থেকে ফেরার পথে আত্মঘাতী পরিযায়ী কুমারগঞ্জের সুভাষ হেমব্রমকে শুনানি নোটিশ। কমিশনের নোটিশ পেয়ে গোয়া থেকে ট্রেন ধরেন সুভাষ। অভিযোগ, মাঝপথে ভুবনেশ্বরে আত্মঘাতী হন সুভাষ। সুভাষ হেমব্রমকে শুনানি নোটিশ। কমিশনের নোটিশ পেয়ে গোয়া থেকে ট্রেন ধরেন সুভাষ। মাঝপথে ভুবনেশ্বরে আত্মঘাতী হন সুভাষ, এমনটাই অভিযোগ। পরিবার দাবি করছে এসআইআর হিয়ারিং আতঙ্কে আত্মহত্যা। বৃহস্পতিবার মৃত সুভাষ হেমব্রমের দেহ ফেরে বাড়িতে। বাইরে গেছিল, বাইরে থেকে আসার সময় ওদের ট্রেন থেকে নেমে মারা গেছে, ফাঁসি টাঙিয়েছে। ফাঁসি টাঙ্গায় সুসাইড করেছে, তাই তো? মানে ডিপ্রেশনটা কিসের ছিল? এই এসআইআর এর জন্য নোটিশ পাওয়ার পর? নোটিশ পাওয়ার পর। আইপ্যাকে ইডির হানা, আর এই নিয়ে রাজ্য ইডির সংঘাত চরমে। সুপ্রিম কোর্টে মামলা অমীমাংসিত। পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়িতে হানা দেয় ইডি। এ নিয়ে রাজ্য ইডি সংঘাত তুঙ্গে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। 2টি মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে হয় শুনানি। মামলা আপাতত অমীমাংসিত। সুপ্রিম কোর্টের নির্দেশ, 8ই জানুয়ারি ইডি অভিযানের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও সংরক্ষণ করতে হবে। ইডি অফিসারদের বিরুদ্ধে করা শেক্সপিয়ার সরণি থানায় 2টি এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় 2টি এফআইআর পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত থাকবে। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। এদিন শুনানি পর্বে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রশ্ন করেন, ইডি কেন রেড করেছিল? ইডির আইনজীবী সলিসিটর জেনারেল বলেন, কয়লা মামলা তদন্তে গিয়েছিলেন অফিসাররা। হাওয়ালার মাধ্যমে গোয়ার নির্বাচনে টাকা গিয়েছিল। এর তদন্তেই আইপ্যাকের অফিসে অভিযান। 8ই জানুয়ারি একাধিক রাজ্যের 10 জায়গায় অভিযান চালানো হয়। বিচারপতি মিশ্র তখন জানতে চান, এটা কি সেই আইপ্যাক যেখানে আগে প্রশান্ত কিশোর যুক্ত ছিলেন? ইডির আইনজীবী বলেন, হ্যাঁ। এরপর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রশ্ন করেন, যারা তদন্তের জন্য গিয়েছিলেন তাদের কাছে কি অথরাইজেশন লেটার ছিল? ইডির আইনজীবী বলেন, থানাকে জানানো হয়েছিল। বিল্ডিং এ ঢোকার সময় তা দেখানোও হয়। এই অভিযানের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এদিন শুনানিতে আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডি 6টায় রেড করে বেলা 12টায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। দলের নথি রক্ষা করতে চেয়ারম্যান হিসেবে তাঁর যাওয়ার অধিকার আছে। 2 বছর অপেক্ষা করে ইডি কেন এমন একটা জায়গায় যাবে যেখানে নির্বাচন সংক্রান্ত দলীয় নথি রয়েছে? এই মামলা হাইকোর্টে শোনা হোক। শুনানি পর্বে এদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডিজিপি সাসপেনশনের পক্ষে সওয়াল করেন ইডির আইনজীবী। সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলায় গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছে। দেশের প্রতিটি আইন স্বীকৃত সংস্থাকে স্বাধীনভাবে কাজের জন্য অনুমতি দেওয়া প্রয়োজন। তাই মামলায় উঠে আসা অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এভাবেই অমীমাংসিতভাবে শেষ হয় এদিনের শুনানি। পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। নিউজ 18 বাংলা। আর আইপ্যাকে ইডির তল্লাশি নিয়ে দরজা চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন শ্রমিকের। তল্লাশির নামে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। সুপ্রিম কোর্টের আজকে যে অবজারভেশন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। দুগ্ধপোষ্য শিশুও জানে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে ইডির বিরুদ্ধে তা হাস্যকর। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান তার পদাধিকার বলে, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তার মধ্যে তো বেসিক প্রশ্নটা উঠে আসছে, এজেন্সিকে ব্যবহার করে কি তৃণমূলের তথ্য ভান্ডারটা লুট করা যায়? বিজেপির লোক নেই, জোন নেই, বিএলএ2 নেই, তৃণমূলের প্রচারের সব তথ্য এবং পরিকল্পনা যাদের হাতে, তাদের অফিসে এজেন্সি পাঠিয়ে সেটাকে লুট করে আনা, সেটাও তো করা যায় না। তবে আদালতের কোনো প্রসিডিংস নিয়ে কোনো মন্তব্য করব না। রাঁচিতেও ইডির অফিসে পুলিশের অভিযান। কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি রাঁচি পুলিশের। অভিযোগ, গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ড সরকারের এক কর্মীকে ইডি তাদের রাঁচির অফিসে ডাকে। সেখানে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাঁচিতে ইডি অফিসে পুলিশের অভিযান।
8ই জানুয়ারি আইপ্যাকে ইডি ঢানা, এ নিয়ে শোরগোল পড়ে যায়। তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। এ নিয়ে দুপক্ষের সংঘাত পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে এবার ঝাড়খণ্ডের রাঁচিতেও ইডির অফিসে পুলিশি অভিযান। বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো করছে, আজ তো ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে যে সেখানেও বিভিন্ন ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রতিবাদটাও কিন্তু বাংলা থেকেই শুরু হয়েছিল। বিজেপি সামলাতে পারছে না, কখনো নির্বাচন কমিশনকে নামাচ্ছে, কখনো কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে। সেই কারণেই এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। ইডির অফিসারের বিরুদ্ধে একটি অভিযোগ আছে, সেই অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গেছে, কিন্তু সেখানে গিয়ে ইডির অফিসার যদি কোনো বাইরে কোনো নুইসেন্স কমিট করে থাকে, এটা হতেই পারে, কোনো বিচ্যুতি যদি থাকে, তাহলে সেখানে পুলিশের কাজ করেছে। রাঁচির বাসিন্দা সন্তোষ কুমার ঝাড়খণ্ডের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে চাকরি করেন। সেই দপ্তরেই দুর্নীতির অভিযোগ, যার তদন্ত করছে ইডি। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সন্তোষকে ইডি তাদের রাঁচির অফিসে ডাকে। অভিযোগ, সেখানে সন্তোষকে বেধড়ক মারধর করা হয়। এমন মারধর করা হয় যার জেরে মাথা ফেটে যায় সরকারি কর্মীর। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি রাঁচি পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরে বৃহস্পতিবার রাঁচিতে ইডির অফিসে অভিযান চালায় পুলিশ। কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে দুটি সেবাশ্রয় ক্যাম্প চালু। নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে দুটি সেবাশ্রয় ক্যাম্প চালু হলো বৃহস্পতিবার। সেবাশ্রয় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ পরিবারের সদস্যদের সম্মান দিয়ে এদিন তাদের দিয়েই সেবাশ্রয়ের উদ্বোধন করা হয়। ক্যাম্পে যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন নন্দীগ্রামে অভিষেকের নিশানায় শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে। যে কথা আপনাদের বলছিলাম, অভিষেকের নিশানায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জন্য কি করেছেন প্রশ্ন তোলেন অভিষেক। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই করে 12 বছর, 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। কাজের খতিয়ান তুলে অভিষেককে জবাব শুভেন্দু। আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি, 2000 কোটি টাকা সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে এবং 2025-26 অর্থবর্ষে 2000 কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য। 834 জন রেলে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম রেল প্রজেক্টে 315 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, ওনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত।
রাজ্যের শর্তেই শুভেন্দুকে ধর্নায় অনুমতি। বিরোধী দলনেতার ধর্নায় একাধিক শর্ত হাইকোর্টের। নবান্নর কাছে শুভেন্দুকে ধর্নার অনুমতি হাইকোর্টের। মন্দিরতলা বাসস্ট্যান্ডে শুভেন্দুকে ধর্নার অনুমতি। মাইক্রোফোন ব্যবহারে মানা, 50-এর বেশি জমায়েত নয়। আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্নার অনুমতি। সিঙ্গেল বেঞ্চের রায় সন্তুষ্ট নয় বিজেপি। সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর এদিকে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ঘোষণা শুভেন্দু অধিকারী। আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে, এরা আবেদন রিজেক্ট করে এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই। রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে।